প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে তৃতীয় পর্যায়গামী মূল্যায়ন, সেখানে স্কুল নম্বর 6, এই 6 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, এবং যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর পেতে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট থেকে তোমরা সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো তখন সেখান থেকে তোমরা 1 থেকে 5 অবধি স্কুলগুলোর যে প্রশ্ন উত্তর আছে ভূগোলে সেগুলো তোমরা দেখে নিও। তো আজকে 494 নম্বর পেজের প্রশ্নগুলো আলোচনা করবো। এখানে সমস্ত যে প্রশ্ন আছে এমসিকিউ, এসিকিউ থেকে শুরু করে বড় প্রশ্ন যেগুলো আছে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করবো। তো দেখো, এখানে বিভাগ কয়ের মধ্যে 6 নম্বর স্কুলে যে 14টা এমসিকিউ আছে, প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আলোচনা করবো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম দেখো, 1 দাগের 1 প্রশ্নে আমাদের কী বলা হয়েছে, চাঁদে একজন মহাকাশ ভ্রমণকারীর কাছে দিনের বেলায় চাঁদের আকাশ দেখায়, কেমন দেখায়? সাদা, নীল, কালো নাকি গোলাপি? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ কালো। পৃথিবীর পরিধির 1 ডিগ্রি পরিমাণ করে প্রায় কত কিমি? তো এটা হবে 111 কিমি। এরপরে প্রশ্ন, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়? সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সারা বছর, 6 মাস, বছরে 1 বার নাকি বছরে 2 বার? অপশান ডি হবে বছরে 2 বার। এবং এরপরে দেখো কি বলা হয়েছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ বিস্তৃতি দেখা যায় এর কোথায়? এটা হবে নিরক্ষরেখায়। এরপরের প্রশ্ন বলা হয়েছে, মরু অঞ্চলের ক্ষয়জাত পাহাড়গুলিকে বলা হয় ইনসেলবার্জ। রাসায়নিক আবহবিকার প্রধানত দেখা যায় কোথায়? প্রধানত কোথায় দেখা যায় রাসায়নিক আবহবিকার? তো সেটা এখানে হবে, এটা হলো আর্দ্র অঞ্চলে। এরপরে প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ সৃষ্টির প্রধান কারণ হলো মহীভাবক আলোড়ন। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড়কে বলা হয় কি? হ্যারিকেন। এরপরের প্রশ্ন আছে কি দেখো, এরপরের প্রশ্ন এখানে যেগুলো বলা হয়েছে, দেখো পরের প্রশ্ন, এখানে 9 দাগের প্রশ্নে বলা হয়েছে, একটি পরিবেশ বান্ধব চিরাচরিত শক্তির উৎস হলো কি? জলবিদ্যুৎ শক্তি। অপশান এ হবে তোমাদের এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন আছে কি, অযোধ্যা পাহাড়ের উচ্চতম স্থান হলো এখানে অপশান সি অর্থাৎ গোর্গাবুরু। এরপরে প্রশ্ন, কোন গ্রহটির আবর্তনের সময় পৃথিবীর মতোই? সেটা হবে অপশান বি অর্থাৎ শুক্র। তারপরে প্রশ্ন আছে, কলকাতা বন্দর হলো খাল বন্দর, হ্রদ বন্দর, নদী বন্দর নাকি সমুদ্র বন্দর? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ নদী বন্দর। তারপরে প্রশ্ন আছে কি, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো একটি গ্রামের মানচিত্র। এটা একটি মৌজা মানচিত্র হবে। একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো মৌজা মানচিত্র। অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ মৌজা মানচিত্র। তাহলে অপশান এ হবে সঠিক, মৌজা মানচিত্রের। পরে আছে প্রশ্ন দেখো, 4 দাগের প্রশ্ন, বিবৃতিমূলক স্কেলকে বলা হয় কি? মৌখিক স্কেল। বিবৃতিমূলক স্কেলকে কি বলা হয়? মৌখিক স্কেল বলা হয়। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে নিলাম, এমসিকিউ প্রশ্নগুলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ ক্ষয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তো সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে, দেখো এখানে 22টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। 2 দাগের প্রথম প্রশ্ন, 2 দাগের এ, সেখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। শুদ্ধ হলে শু, অশুদ্ধ হলে অলেখ। প্রথম প্রশ্ন কি বলা থাকে, পৃথিবীর আবর্তনের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হবে অশুদ্ধ। এরপরে আছে, পৃথিবীর নিরক্ষীয় পরিধির মান মেরুদেশীয় পরিধির মানের থেকে বেশি। এটা হবে শুদ্ধ। তারপরে আছে, মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এটা হবে শুদ্ধ। এরপরের প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা ছিল একটি প্রাকৃতিক বিপর্যয়। এটা অশুদ্ধ, কারণ এটা মানব সৃষ্টি করেছিল। এই দুর্ঘটনাটা মনুষ্য সৃষ্ট, সেজন্য এটা প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা মনুষ্য সৃষ্ট বা মানব সৃষ্ট বিপর্যয় ছিল। 5 দাগের প্রশ্নে বলা হয়েছে, ক্রায়োলাইটকে অনন্য সম্পদ বলা হয় কারণ এটি পৃথিবীর শুধুমাত্র একটি স্থানে পাওয়া যায়, তা হলো গ্রিনল্যান্ড। তো এটা কি হবে এখানে?
এটা এখানে অশুদ্ধ হবে, কারণ এটি গ্রিনল্যান্ড ছাড়াও আইসল্যান্ড এবং কানাডায় পাওয়া যায়। কেরালয়েডকে অবশ্যই অনন্য সম্পদ বলা হয়, কিন্তু তারপরেও এটা গ্রিনল্যান্ডে শুধুমাত্র পাওয়া যায় না, এটা আরও আইসল্যান্ড এবং কানাডায়ও পাওয়া যায়, সেজন্য এটা অশুদ্ধ হবে। এরপরে আছে প্রশ্ন, দেখো 5টি প্রতিবেশী রাজ্যের মধ্যে প্রতিবেশী রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা রয়েছে, তো এটা এখানে শুদ্ধ হবে, কারণ প্রতিবেশী রাজ্যের সাথে 5টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের আছে। প্রতিবেশী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সীমানার সাথে আছে 5টা প্রতিবেশী রাজ্য: বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম এবং মেঘালয়। এরপরে প্রশ্ন, পোতাশ্রয় হলো জলভাগের এমন একটি জায়গা যেখানে জাহাজ, নৌকা ও রণতরীগুলি ভবিষ্যতে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এটা হবে অশুদ্ধ। তাহলে এখানে যে শুদ্ধ অশুদ্ধগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ 2, 3 এবং 6 এটা হচ্ছে শুদ্ধ, আর 1 আর 4, 4, 5 এবং 7, 1, 4, 5 এবং 7 এটা হচ্ছে অশুদ্ধ। এগুলো হয়ে গেল। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ আছে। প্রথম দেখো, সূর্যোদয় এর ঠিক পূর্বের অবস্থানকে বলা হয়, সূর্যোদয়ের ঠিক পূর্বের অবস্থানকে বলা হয় উষা, আর সূর্যাস্তের পূর্বের আগে বলা হয় গোধূলি। তো এখানে এটা হলো। এরপরে দেখো যেটা বলা আছে, তারপরের যে প্রশ্ন 1 সেকেন্ড, তো এখানে দেখো এই 1 সেকেন্ড যে প্রশ্নটা বলা হয়েছে, তো এই সেকেন্ডের কেসটা আমি বুঝতে পারছি না। এই প্রশ্নটা 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য হয় কত? তো 1 সেকেন্ড দ্রাঘিমা না, এটা মনে হয় 1 ডিগ্রি হবে। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এমন কিছু হবে প্রশ্নটা, না হলে ভুল আছে। আর পরের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান চালিকা শক্তি হলো, এটা পুঞ্জিত ক্ষয়ের জন্য প্রধান চালিকা শক্তি হলো, এটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। মাধ্যাকর্ষণ শক্তি। তারপরে প্রশ্ন আছে কি, পরের প্রশ্ন এখানে বলা আছে, যে প্রক্রিয়ায় শিলার ওপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে কি বলে? তাকে স্বল্পমোচন বলে। তাকে স্বল্পমোচন বলে বা এক্সোফোলিয়েশন বলা হয়। স্বল্পমোচন বা এক্সোফোলিয়েশন বা এক্সোফোলিয়েশন বলা হয়। এরপরের যে প্রশ্ন সেখানে বলা আছে, পশ্চিমবঙ্গের অধিকাংশ বনভূমি ড্যাশ ধরনের। পশ্চিমবঙ্গের অধিকাংশ বনভূমি তোমরা বলতে পারো উষ্ণমণ্ডলীয় ধরনের। উষ্ণমণ্ডলীয় আর্দ্র ধরনের। এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে হুগলি জেলার চুঁচুড়ায় ড্যাশ গবেষণাগারটি অবস্থিত। হুগলি জেলার চুঁচুড়ায় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত। মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে, সেটাকে মানচিত্র স্কেল বলে। মানচিত্র স্কেল বলে। তাহলে এখানে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এর পরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, পরের প্রশ্ন 2-1 কথায় উত্তর দাও। পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা আছে? এটা তোমাদের হবে অসংখ্য অক্ষরেখা আছে। 22 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ অক্ষাংশ ও 91 ডিগ্রি 31 মিনিট পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমা কত? তো এটা হবে কি 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটা হলো আচ্ছা, এটা আমরা এখানে লিখে দিই প্রশ্নটার উত্তর, 2-এর দাগের প্রশ্ন উত্তরটা। এর প্রতিবাদ স্থানের অক্ষাংশ হবে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এবং দ্রাঘিমা কত হবে? দ্রাঘিমা হবে 91 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা হবে দ্রাঘিমা। পরে আছে প্রশ্ন, একটি ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। একটি ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো আরাবল্লী
পরের প্রশ্ন, ভারতের টার্সিয়ারি যুগের কয়লা উত্তোলিত হয় এমন দুটি অঞ্চলের নাম লেখো। এটা হলো রানীগঞ্জ, এটা হবে কি রানীগঞ্জ এবং হচ্ছে রানীগঞ্জ, আর একটা লিখতে পারো জামশেদপুর। পরের প্রশ্ন, উত্তরবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো তিস্তা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো তিস্তা। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বাগিচা ফসলের নাম লেখো। সেটা চা। মানচিত্র তৈরির বিদ্যা বা বিজ্ঞানকে কি বলে? বলা হয় কার্টোগ্রাফি। কার্টো কয়াকা, আচ্ছা এখানে লিখি স্পেলিংটা, কয়াকা টয়রে ওকা, কার্টোগ্রাফি। কোন সমুদ্র সব থেকে বেশি সুনামি প্রবণ? এটা হলো প্রশান্ত মহাসাগর। বামের স্তম্ভের সঙ্গে ডানের স্তম্ভ মেলাও। বাম দিক ডান দিকে এখানে দেওয়া আছে, তো এখান থেকে তোমাদের মেলাতে হবে। এটা হলো পরিক্রমণ। এই পরিক্রমণ হবে কি? অপশান সি এর সাথে মিলবে, উচ্চতা বৃদ্ধি। এবং আচ্ছা এটা ভুল হয়েছে, পরিক্রমের সাথে উচ্চতা বৃদ্ধি হবে না। পরিক্রমণ হবে কি? পৃথিবীর বার্ষিক গতি হচ্ছে পরিক্রমণ। এবং প্রবাহমান সম্পদ, প্রবাহমান সম্পদ হচ্ছে কি? সৌরশক্তি। এবং 3 হচ্ছে নিউ দীঘা, এটা হলো বালুকাময় উপকূলীয় সমভূমি। এবং আরোহণ হচ্ছে উচ্চতা বৃদ্ধি। এভাবে তোমরা বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে আছে, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে। বিভাগ গ, আরোরা কি? আরোরা কি তোমরা লিখবে। আরোরা হলো আকাশে দেখা যাওয়া এক বিশেষ আলোক প্রণালী। এটি সাধারণত উত্তর দক্ষিণ মেরুর আকাশে দেখা যায়। সূর্য থেকে আসা চার্জিত কণা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষের ফলে এই আলোক বর্ণালী তৈরি হয়। ছায়াবৃত্তের সংজ্ঞা তোমরা লিখবে। ছায়াবৃত্ত হলো পৃথিবীর যে অংশ সূর্যের আলো থাকে আর আলো থেকে সম্পূর্ণ আংশিকভাবে আচ্ছাদিত থাকে। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে আসলে পৃথিবীর উপর ছায়া পড়ে এবং এই ছায়ার ক্ষেত্রকেই ছায়াবৃত্ত বলা হয়। সময় অঞ্চল কি? সময় অঞ্চল হলো পৃথিবীর নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল যেখানে একই সময় ব্যবহার করা হয়। পৃথিবীকে কয়েকটি সময় অঞ্চলে ভাগ করা হয় যাতে বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য সময় নির্ধারণ করা সহজ হয়। পিএম বলতে কী বোঝো? পিএম হলো পোস্ট মেরিডিয়াম এর সংক্ষিপ্ত রূপ। এর অর্থ মধ্যাহ্ন বা দুপুরের পরের সময়। এরপরের যে প্রশ্ন ছিল রাসায়নিক আবহবিকারের সংজ্ঞা তোমরা লিখবে। এবং স্বাভাবিক বাঁধ কী? স্বাভাবিক বাঁধ হলো নদী বা অন্যান্য জলধারার প্রাকৃতিকভাবে তৈরি বাঁধ। নদীর বহন করা বালি মাটি ইত্যাদি জমে এই বাঁধ তৈরি হয়। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হলো একটি যন্ত্র যা ভূমিকম্পের তীব্রতা ও সময়কাল মাপতে ব্যবহৃত হয়। ভূমিকম্পের সময় পৃথিবীর ভিতরের শক্তিশালী কম্পন এই যন্ত্রে রেকর্ড হয়। হরপাবান কি? হরপাবান তোমরা লিখবে এখানে। তারপরে হরপাবানের কারণ তোমরা লিখে দিতে পারো দুটো। এর পরের প্রশ্ন দেখো 5 দাগে বলা আছে পশ্চিমবঙ্গের পশ্চিমের নদীগুলি অনিত্যবহ প্রকৃতির কেন? সেটা লিখবে। কৃষিভিত্তিক শিল্প বলতে কী বোঝে? কৃষিভিত্তিক শিল্প হলো এমন শিল্প যেখানে কৃষিজাত পণ্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করা হয়, উদাহরণস্বরূপ চিনির কল, তেল মিল ইত্যাদি। পরের প্রশ্ন আছে কি? টোপোগ্রাফিক্যাল বা ভূসংস্থানিক মানচিত্র দুটি ব্যবহার লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্র ব্যবহার লিখবে। ভূমি ব্যবহার পরিকল্পনা, ভূমির উচ্চতা, ঢাল ইত্যাদি তথ্যের ভিত্তিতে ভূমি ব্যবহার পরিকল্পনা করা হয়। এবং সড়ক নির্মাণ, পাহাড় নদী ইত্যাদির অবস্থান জানার জন্য সড়ক নির্মাণের এই মানচিত্র ব্যবহার করা হয়। এই প্রশ্নের সাথে অথবা দিয়ে প্রশ্ন ছিল মৌজ মানচিত্র দুটি ব্যবহার লেখো। সেটা লিখবে জমি মাপজোক এবং ভূমি স্বরূপ। জমির আয়তন ও সীমানা নির্ধারণে এই মানচিত্র ব্যবহার করা হয় এবং যে ভূমির রাজস্ব নির্ধারণে এই মানচিত্রের তথ্য ব্যবহার করা হয়। তাহলে এখানে এটা হলো। তারপরে দেখো যে প্রশ্নগুলো আছে বিভাগ ঘয়ের মধ্যে 4 দাগের প্রশ্ন। এখানে প্রত্যেকটা প্রশ্ন মান আমাদের 4 নম্বর করে আছে, না 4 নম্বর না 3 নম্বর করে মনে আছে। তো তোমরা দেখে নিও কত নম্বর আছে, আমি সঠিক বলতে পারছি না।
এখানে 3টে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছিল, তাহলে 4 নম্বর, আর 4টে প্রশ্ন উত্তর করতে বলা হলে 3 নম্বর করে আছে, টোটাল 12 নম্বর আছে এই ঘ বিভাগে। প্রথম প্রশ্ন ছিল কি, কেন পৃথিবীর আকৃতিকে জিওডেট হিসেবে বিবেচনা করা হয়, এবং পরের যে পার্ট ছিল কি, অথবা দিয়ে একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন ছিল, অথবা দিয়ে বলা ছিল কেন আন্তর্জাতিক তারিখ রেখা সরল রেখা নয়, এই দুটো প্রশ্ন ছিল। তো প্রথম প্রশ্নের উত্তর এত অবধি লিখবে কেন জিওড বলা হয়, আর এটা কি আন্তর্জাতিক তারিখ রেখা, কেন আন্তর্জাতিক তারিখ রেখাকে সরল রেখা নয় সেটা এটা লিখবে। ছোটনাগপুর মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয় কেন তা ব্যাখ্যা করো, সেটা তোমরা এই অবধি লিখবে। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল এখানে যে বিপর্যয় মোকাবিলায় ছাত্ররা কী কী ভূমিকা গ্রহণ করতে পারে, ছাত্ররা সচেতনতা সৃষ্টি করতে পারে, প্রস্তুতি নিতে পারে, স্বেচ্ছাসেবী কাজ এবং সরকারকে সহযোগিতা করতে পারে, এবং পুনর্নির্মাণ কাজে অংশগ্রহণ করতে পারে। এবং এর পরের প্রশ্ন ছিল দেখো, চিরাচরিত সম্পদ ও অচিরাচরিত সম্পদের মধ্যে পার্থক্য লিখবে, তার উৎস হিসেবে লিখবে চিরাচরিত সম্পদের উৎস প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়, অচিরাচরিত সম্পদ কী হচ্ছে, প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াজাত করে তৈরি, এবং উদাহরণ কি হয়, উদাহরণ কী হবে এখানে, এটা তোমরা লিখবে মাটি, জল, বায়ু, খনিজ পদার্থ ইত্যাদি, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ ইত্যাদি অচিরাচরিত শক্তির উদাহরণ। এবং দেখো পুনর্নবীকরণ কি, আর এটা সাধারণত পুনর্নবীকরণ হয় না, এবং ক্ষয় হওয়ার হার ধীরে ধীরে ক্ষয় হয় এবং দ্রুত ক্ষয় হয়, ব্যবহার মানুষের প্রাথমিক চাহিদা পূরণে এবং শিল্প, বাণিজ্য, পরিবহন ইত্যাদিতে। এবং এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, ভগ্নাংশ সূচক স্কেলের সুবিধাগুলি, সূক্ষ্ম মাপ, সঠিকতা, সরলতা এবং বৈচিত্র্যময় ব্যবহার, এগুলো তোমরা লিখে দেবে। পরের প্রশ্ন ছিল দেখো, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলি বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদীগুলি বৈশিষ্ট্য লিখবে। বহু শাখা বিশিষ্ট নদী তীরে ভূমিক্ষয়, নদীর গতিপথের পরিবর্তন, জোয়ার ভাটার প্রভাব এবং পলি জমে নদীর গতি বাধাগ্রস্ত, এই পয়েন্টগুলো অবশ্যই তোমরা লিখে দেবে। এই প্রশ্নেরই আর পরের পার্ট ছিল পশ্চিম, অথবা দিয়েছিল, অথবা দিয়ে প্রশ্ন ছিল, পরের পার্ট নয়, অথবা দিয়েছিল প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের প্রধান 3টি সমস্যা লেখো। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পের প্রধান 3টি সমস্যা, পুঁজির অভাব, প্রযুক্তির অভাব এবং বাজারজাতকরণের সমস্যা। তো এগুলো এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে দেবে। এরপরের যে প্রশ্নগুলো ছিল বিভাগ, এখানে উঙা মনে হয়, বিভাগ উঙা, হ্যাঁ, তো এখানে দুটো প্রশ্ন উত্তর করতে হয়, 5 নম্বর করে দেওয়া হয়েছে। পৃথিবীর গলীয় আকৃতির সাপেক্ষে প্রমাণ দাও, এটা তোমরা এগুলো লিখবে। জাহাজের দিগন্তে অদৃশ্য হয়ে যাওয়া, পৃথিবীর ছায়া, বিভিন্ন স্থানে তারা ও নক্ষত্রের অবস্থানের পার্থক্য, পৃথিবী থেকে অন্যান্য গ্রহের ছবি, বিমানযাত্রায় পৃথিবীর বক্রতা ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। পৃথিবীতে ঋতু পরিবর্তন কীভাবে হয় ব্যাখ্যা করো। পৃথিবীতে ঋতু পরিবর্তন কীভাবে হয় লিখবে, যে এখানে তোমার পৃথিবীর অক্ষের আনত অবস্থা, সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তন, গ্রীষ্মকাল, শীতকাল এবং বসন্ত শরৎকাল ইত্যাদি, এভাবে পয়েন্টগুলো লিখবে। 3 দাগের প্রশ্নে বলা আছে, দেখো ভারতে এত ডিগ্রি পূর্ব 82°30' পূর্ব আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনাল খেলা 19 নভেম্বর 2023 দুপুর 2টোয় শুরু হলে নিউ ইয়র্কে 74° পশ্চিম তখন তা কখন সরাসরি সম্প্রচারিত হবে। তো এখানে অঙ্কটা করে দেওয়া আছে, দেখো এখানে দেখা যাক 2 স্থানের সময়ের মধ্যে সময়ের পার্থক্য বার করতে হবে। তাহলে পার্থক্য যেটা বার হবে সেখান থেকে আমাদের দেখো 15° দ্রাঘিমা রেখার পার্থক্য, সময়ের পার্থক্য 1 ঘন্টা আমরা জানি, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে 1 ডিগ্রি সময়ের পার্থক্য আমাদের সময়ের কত মিনিট, 4 মিনিট সময়ের পার্থক্য হয়। সেখান থেকে সেমভাবে এটা মানে যেটা, এটা মানেও তাই। তাহলে দেখো এই আমার টোটাল যে এতটা দ্রাঘিমা রেখার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 10 ঘন্টা 26 মিনিট, এবার 10 ঘন্টা 5 মিনিট এখানে অ্যাড করতে হবে। কীভাবে দেখো, ভারত পূর্ব দিকে অবস্থিত, তাই ভারতের সময় নিউ ইয়র্কের সময়ের চেয়ে এগিয়ে থাকবে। তো সেজন্য আমাদেরকে এই নিউ ইয়র্কের সময়ের থেকে আমাদের ভারতের সময়টাকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমাদের 18 নভেম্বর হবে, একদিন আগে হবে, এবং কত রাত 1:34 হবে। তো এইভাবে অঙ্কটা আমরা করে দেওয়া আছে, তোমরা করে নিও। তাহলে অর্থাৎ তোমরা লিখবে, নিউ ইয়র্কে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 ফাইনাল 18 নভেম্বর রাত 1:34 সরাসরি সম্প্রচারিত হবে। এরপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন ছিল কি, যান্ত্রিক আবহবিকার বিভিন্ন পদ্ধতিগুলি চিত্রসহ আলোচনা কর। তো যান্ত্রিক আবহবিকার বিভিন্ন পদ্ধতিগুলি এখানে দেওয়া আছে। তো দেখো, তাপীয় প্রসারণ, প্রস্তুতচায়ী খণ্ডীকরণ, যান্ত্রিক আবহবিকারের পদ্ধতি ও সৃষ্ট ভূমিরূপ যেগুলো আছে পরপর দিয়ে রেখেছি, তোমরা ছবিগুলো অবশ্যই তোমরা বই থেকে এঁকে নিও। এর প্রক্রিয়া উদাহরণ স্বল্পমোচন, তার যে প্রক্রিয়া সেখানে উদাহরণ ক্ষুদ্রকণা বিসরণ, এর প্রক্রিয়া উদাহরণ, এবং এটা কি গঞ্জশিলা বিদারণ এবং ডাট ব্রাকিং, এবং এটা হবে ক্লাসন প্রক্রিয়া, এগুলো তোমরা লিখে দেবে। আর ছবিগুলো অবশ্যই বই থেকে তোমরা এঁকে নিও। এরপরের প্রশ্ন দেখো 5 বিয়ের দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন দাও। পশ্চিমবঙ্গে ধান চাষে অনুকূল পরিবেশগুলির বিবরণ দাও। সেখানে ভৌগোলিক অবস্থান ও জলবায়ু লিখবে, নদী ও ডেল্টা অঞ্চল, জলবায়ু, মৌসুমী বায়ু ইত্যাদি।
মাটি বলে পয়েন্টগুলো লিখবে পলি মাটি এবং দোআঁশ মাটি। জল লিখবে নদী ও খাল, জলাধার ইত্যাদি। কৃষকদের দক্ষতা, ঐতিহ্যবাহী জ্ঞান এবং আধুনিক পদ্ধতি, এগুলোর জন্য পশ্চিমবঙ্গের ধান চাষের অনুকূল পরিবেশ, এগুলো তোমরা আলোচনা করে দেবে। এর পরের যে প্রশ্ন ছিল সেখানে দেখো কী বলা হয়েছে। 3 দাগের প্রশ্ন বলা হয়েছে পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। সেখানে লিখবে যেসব উপাদানগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে এই শিল্পকে এখানে প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ লৌহ ইস্পাত শিল্পকে, সেগুলি হলো কি কয়লার সহজলভ্যতা। এখানে রানীগঞ্জ, আসানসোলে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়, এবং লৌহ আকরিকের উপলব্ধতা এবং পরিবহন ব্যবস্থা, শ্রমিকদের সহজলভ্যতা, সরকারি উদ্যোগ এবং বাজার এবং উপসংহার শেষে লিখে দেবে। পরের প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে পশ্চিমবঙ্গের প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চল দার্জিলিং, হিমালয়, তরাই, ডুয়ার্স, রাঢ় সমভূমি এবং বঙ্গোপসাগরীয় উপকূল ইত্যাদি। এরপরে দেখো ভূপ্রাকৃতিক প্রধান বৈশিষ্ট্য বলে নদী ও নদী তীরের ভূমি, ডেল্টা অঞ্চল, তরাই ও ডুয়ার্সের পাহাড়ি অঞ্চল এবং রাঢ় সমভূমির উর্বর মাটি এবং ভূপ্রকৃতির প্রভাব ইত্যাদি পয়েন্টগুলো তোমরা আলোচনা করবে এই প্রশ্ন উত্তরে। এরপরের প্রশ্ন ছিল দেখো বলা আছে ভারতে কয়লা ব্যবহার ও বন্টন সম্বন্ধে আলোচনা করো। কয়লার ব্যবহার, সেখানে তার মধ্যে পয়েন্ট করবে শক্তি উৎপাদন, শিল্প, বিকল্প শক্তি উৎস, দ্বিতীয় বন্টন, ভৌগোলিক বিতরণ ও উৎপাদন কেন্দ্র এবং পরিবহন বন্টন সমস্যা ইত্যাদি, পরিবেশগত প্রভাব, বায়ু দূষণ, মাটি ও জল দূষণ ইত্যাদি, এবং ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী শক্তি উৎসের বিকল্প এবং কয়লা প্রক্রিয়াকরণ ইত্যাদি পয়েন্টগুলো তোমরা ভারতে কয়লার ব্যবহার এবং বন্টন সম্পর্কে আলোচনা করবে। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে নিলাম। এই আমাদের 6 নম্বর স্কুলে ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল, তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এমসিকিউ যে প্রশ্ন ছিল প্রথমে, সেই এমসিকিউ প্রশ্নতে আমাদের একটা ছোট্ট একটা ভুল হয়েছে। এখানে এমসিকিউ প্রশ্ন এখানে এই যে 10 নম্বর প্রশ্নটা ছিল, তো এটা মার্ক করো। একটি পরিবেশ বান্ধব চিরাচরিত শক্তির উৎস, তো চিরাচরিত যেহেতু বলা হয়েছে সেহেতু আমাদের এখানে জলবিদ্যুৎ শক্তি হবে না, এখানে আমাদের হবে সৌরশক্তি। কারণ কি, চিরাচরিত শক্তি তাদেরকেই বলা হয় যারা একদম প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায়। তো যেহেতু জলবিদ্যুৎ একটা পরিবেশ বান্ধব, কিন্তু জলবিদ্যুৎ কি প্রকৃতি থেকে সহজেই পাওয়া যায় না, কারণ সেখানে মানে মনুষ্য সৃষ্ট টারবাইন সেখানে কাজে লাগাতে হয়, তারপরে সেখান থেকে আরও অনেক যন্ত্রপাতির মাধ্যমে সেটা আমরা জলবিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি। কিন্তু সৌরশক্তি আমাদের কি হয়, সেখান থেকে আমাদের একদম প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এবং এটা পরিবেশ বান্ধব, সেজন্য আমাদেরকে এই অপশান সি হবে। আমি প্রথমে তোমাদেরকে অপশান সি এ বলেছিলাম জলবিদ্যুৎ শক্তি, কিন্তু এটা ভুল হবে, তো অপশান সি হবে। তো আমি শেষে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই কারেক্ট করে নিই, অপশান সি হবে সৌরশক্তি। তাহলে এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আজকে আমাদের 6 নম্বর স্কুলে ভূগোলের। তো যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।